আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য তরঙ্গ এই চ্যাপ্টারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এটা শর্ট সিলেবাসে নাই। তো যার ফলে তোমাদের পড়তে একটু সমস্যা হইতে পারে। তো আমি এখানে ডিটেলস সহ যেগুলো বলবো এই স্লাইডের মধ্যে যা যা থাকবে সেগুলো একটু ভালো করে দেখবা, এবং যে ম্যাথগুলো দেখাই দিব, যে কনসেপ্টগুলো দেখাই দিব, এগুলো একটু ভালো করে শুনবা। তাহলে মোটামুটি তোমার ছবিতে তরঙ্গ থেকে প্রশ্ন আসলে তুমি অ্যান্সার করে আসতে পারবা। তো তোমাকে আরেকটু কি করতে হবে, বাসায় আরেকবার প্র্যাকটিস করতে হবে, তাই না? তো ক্লাস দেখে তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তোমার মনে থাকবে না। তুমি যতই ক্লাস করো, 8-10 ঘন্টা ক্লাস করলা, বাট নিজে প্র্যাকটিস করলা না, তাহলে কিন্তু লাভ নাই। বাট তুমি যদি একটা কাজ করো যে আমার ক্লাসটা না করে তুমি নিজে প্র্যাকটিস করো, তাহলে সেটা আরো বেশি ইফেক্টিভ হবে, সমস্যা নাই, যেটা আরো বেশি ইফেক্টিভ। আর যদি মনে করো যে ভাই আমি একটু ক্লাসটা দেখে নেই তাহলে আমার ভালো হবে, তো তুমি একটা ক্লাসটা করো, একটু স্পিড বাড়ায় ক্লাসটা করে নাও, করে দেন তুমি নিজে প্র্যাকটিস করো, তাহলে তোমার সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। ঠিক আছে? তো চলো আমরা দেখি, আমাদের ক্লাসটা শুরু করি। ঠিক আছে? তো অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ পরবর্তীতে আমরা আরো অনেক নতুন নতুন কিন্তু ক্লাস আপলোড করতে থাকবো। ঠিক আছে? তো প্রথমেই আমাদের যে প্রশ্নটা আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আমাদের দেখো প্রশ্নটা কি বলছে, যে একটি স্থির তরঙ্গের পাশাপাশি দুইটা সুস্পন্দ বিন্দুর দূরত্ব কত? ঠিক আছে? তাহলে স্থির তরঙ্গ, তাহলে আমরা যদি একটা তরঙ্গে তোমাকে দেখায়, একটা তরঙ্গ, ঠিক আছে, একটা তরঙ্গের নিষ্পন্দ বিন্দু আর সুস্পন্দ বিন্দু কোনটা, এটা তোমাকে একটু ক্লিয়ার করে। ঠিক আছে? তাহলে এই যে, সরি, দেখো এখানে একটা তরঙ্গ, ঠিক আছে, এটা একটা তরঙ্গ, এই তরঙ্গ এই যাচ্ছে, ঠিক আছে, তরঙ্গ যাচ্ছে, এই যে তরঙ্গ যাচ্ছে, ঠিক আছে, একটা স্থির তরঙ্গ, ঠিক আছে, একটা তরঙ্গ। তো এই তরঙ্গের সুস্পন্দ বিন্দু কোনটা, নিষ্পন্দ বিন্দু কোনটা, এটা তোমাকে জানতে হবে। দেখো এই যে, যেই স্থানে বিস্তারটা সর্বনিম্ন, যেই স্থানে বিস্তার, দেখো তো এখানে কি বিস্তার আছে? এখানে বিস্তার, যেটা বিস্তারের মান কত, এখানে বিস্তার কত, শূন্য না? বিস্তার শূন্য। তাহলে যেখানে বিস্তারটা শূন্য, এই অবস্থানে কি বলতো, এই অবস্থানে হচ্ছে আমাদের নিষ্পন্দ, এই অবস্থানে হচ্ছে নিষ্পন্দ বিন্দু, এই অবস্থানে কি বলতো, নিষ্পন্দ বিন্দু। ঠিক আছে? এবং যেই অবস্থানে দেখো তো সর্বোচ্চ বিস্তার, বিস্তার মানে কি, যে সাম্য অবস্থান থেকে দূরত্ব, তাহলে এটা কি, এটা হচ্ছে বিস্তার, এইটা কি বলতো, এ ম্যাক্স না? এটা কিন্তু এ ম্যাক্স, অর্থাৎ সর্বোচ্চ বিস্তার কোথায়, এখানে না? তাহলে এই বিন্দুটা বলা হয় হচ্ছে সুস্পন, এই বিন্দুটাকে বলা হয় সুস্পন। ঠিক আছে? সুস্পন। তাহলে আমি যদি বলি, তাহলে এই যে এই পয়েন্টটা কি বলতো, এটাও কি একটা নিষ্পন বিন্দু না? এটা একটা কি বলতো, নিষ্পন বিন্দু, এটা একটা নিষ্পন বিন্দু। ঠিক তেমনি এখানে এটা কি, এটা একটা সুস্পন বিন্দু, এটা একটা কি বলতো, এটা একটা সুস্পন বিন্দু। তো তোমার প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে দুইটা সুস্পন বিন্দু দূরত্ব। তাহলে দেখো এই যে, আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি, করে এই যে পাক মারলাম, এই যে এখানে আসলাম, তাহলে এই টোটাল দূরত্বটা কত হবে? টোটাল যে দূরত্বটা, এই টোটাল দূরত্বটা কিন্তু আমার এই যে এই দূরত্ব, টোটাল দূরত্ব, এই এখান থেকে এই দূরত্বটা কিন্তু আমাদের একটা তরঙ্গ দৈর্ঘ্য। এখান দূরত্ব কি, একটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এক তরঙ্গ দৈর্ঘ্য, এটা কি ল্যামডা। তাহলে এই অবস্থান থেকে এটা দূরত্ব কত, ল্যামডা। তাহলে দেখো সাপোজ এই যে এইভাবে এইভাবে এই যে ভাবে চলে গেল। ঠিক আছে? তো এইভাবে দিলে এটা হচ্ছে তোমার চিত্রটা, আসলে এক্সাক্ট চিত্র হবে এরকম, স্থির তরঙ্গ, দুইটা তরঙ্গের উপরিপাতন। ঠিক আছে? দুইটা তরঙ্গের উপরিপাতন ফলে আমরা স্থির তরঙ্গ পাবো। তো এই যে এই পয়েন্ট, এটাও কি, এটা হচ্ছে একটা সুস্পন, এটা হচ্ছে একটা সুস্পন। ঠিক আছে? তাহলে দেখো এই যে সুস্পন, এটা একটু কারেকশন করে দিই, এটা একটু ভুল হয়েছে, এটা দূরত্ব না, হ্যাঁ, এতটুকু দূরত্ব না, আমরা দূরত্ব কাউন্ট করবো এতটুকু। এই পরপর দুইটা সুস্পন বিন্দু, দেখো তো পরপর দুইটা সুস্পন বিন্দু কোনটা, এই যে এইখানে একটা কি সুস্পন বিন্দু পাইলাম না? স্থির তরঙ্গ মানে কি, দুইটা তরঙ্গের উপরে পাতানোর ফলে একটা তরঙ্গ উৎপন্ন হবে, সেটা হচ্ছে তোমার কি বলতো, স্থির তরঙ্গ। ঠিক আছে? চিত্রটা এখানে একটু ঝামেলা হয়ে গেছে, এটা আমরা এই সাইডে মুছে দিই, এটা এই দিক দিয়ে যাবে। ঠিক আছে? এই যে এখানে যে পাবো, এটা হচ্ছে নিষ্পন বিন্দুগুলো। ঠিক আছে? এখানে কি, এগুলো হচ্ছে নিষ্পন বিন্দু, বুঝতে পারছো? এগুলো কি পরস্পর হচ্ছে নিষ্পন বিন্দু, এগুলো হচ্ছে নিষ্পন বিন্দু। তাহলে পরস্পর সুস্পন দুইটা বিন্দুর দূরত্ব, এটা কত, λ/2। এবং পরস্পর দেখো নিষ্পন, এই নিষ্পন একটা নিষ্পন, এই দূরত্বটাও কত, এই দূরত্বটাও কি আমাদের λ/2, এই দূরত্বটাও কি হচ্ছে λ/2। তাহলে পরস্পর দেখো দুটি সুস্পন বিন্দুর দূরত্ব কত হচ্ছে, λ/2। এবং পরপর দুইটা নিষ্পন দূরত্ব, পরপর দুইটার নিষ্পন দূরত্ব, নিষ্পন বিন্দুর দূরত্ব, বিন্দুর দূরত্ব, এটাও কি হবে, এটাও λ/2। তাহলে দুইটা সুস্পন বললেও λ/2 হবে, দুইটা নিষ্পন বিন্দুর দূরত্ব λ/2 হবে। এখন দেখো এই যে, এটা একটা কি বলতো, এটা একটা সুস্পন, এবং এটা একটা কি, এটা একটা নিষ্পন। তাহলে এই দূরত্ব কি হবে, দেখো তো, এই যে λ/2 এর অর্ধেক না? দেখো এই এখান থেকে এই পর্যন্ত কি λ/2, তার অর্ধেক হচ্ছে না? দেখো একটা সুস্পন একটা নিষ্পন, তাহলে λ/2 এর অর্ধেক কত, λ/4। তাহলে এখানে আরেকটা উত্তর, সেটা হচ্ছে একটি সুস্পন্দ ও নিষ্পন্দ, এটার দূরত্ব কত হবে,
এটার দূরত্ব হবে হচ্ছে λ/4। তাহলে এই চিত্রটা দেখলে তুমি ভালো করে বুঝবা। তাহলে দেখো এটা একটা নিষ্পন, এটা একটা দেখো সুস্পন, দূরত্ব কত হচ্ছে, এই যে এতটুক তো কি হচ্ছে λ/2, তার অর্ধেক কত λ/4, তাহলে এই যে এতটুক দূরত্ব কি λ/4। তাহলে একটা নিষ্পন একটা সুস্পন দূরত্ব কত হবে λ/4, কিন্তু একটা নিষ্পন একটা নিষ্পনের দূরত্ব কত λ/2, একটা সুস্পন একটা সুস্পন দূরত্ব কত λ/2। তো এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাকে হয় দুইটা সুস্পন বলবে অথবা দুইটা নিষ্পন বলবে অথবা একটা সুস্পন একটা নিষ্পন বলবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যানসারটা কত এখানে, এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে λ/2, এই প্রশ্নের অ্যানসারটা কত λ/2, ঠিক আছে, এটা মনে রাখবা। পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি সমীকরণটি তরঙ্গ দৈর্ঘ্য ও দশা এর মধ্যে সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্য দশা, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দশার মধ্যে সম্পর্ক আমাদের দশা পার্থক্য ডেল, এটা সমান আলটিমেটলি 2π/λ ইনটু x, ঠিক আছে, ঠিক আছে, 2π/λ ইনটু x। এখন কথা হচ্ছে দেখো সূত্র কই আছে, x এটা কি, এটা হচ্ছে আমাদের পথ পার্থক্য, এটা হচ্ছে আমাদের পথ পার্থক্য, ঠিক আছে। তাহলে এটাকে আমরা ডেল x দ্বারাও প্রকাশ করতে পারি, অনেক সময় তুমি এখানে ডেল x এটা বলবা, কারণ এখানে পথ পার্থক্য বলছে, দেখো ডেল x, ঠিক আছে। তাহলে এই যে ডেল x এটা কত, এটা হচ্ছে আমাদের পথ পার্থক্য, এটা হচ্ছে আমাদের পথ পার্থক্য। তো তোমাকে অনেক সময় ডেল এক্স ইকুয়াল বলবে, ডেল এক্স ইকুয়াল বলবে, তাহলে ডেল এক্স যদি বলে তাহলে ডেল এক্স ইকুয়াল টু কত বলতো, যে দশা পার্থক্য ইনটু ল্যামডা ডিভাইড বাই এই যে 2π, ঠিক আছে। তো অনেক সময় এই সূত্রটা বলবে যে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি দশা পার্থক্য এবং হচ্ছে পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, হয় ল্যামডা ইকুয়াল দেওয়া থাকবে অথবা এক্স ইকুয়াল দেওয়া থাকবে, যে কোনো একটা দেওয়া থাকলে এই সূত্রগুলো তুমি অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু ম্যাথও আসে, তোমাকে ল্যামডা ইকুয়াল সামথিং দিয়ে দিবে, বলবে যে ডেল এক্স ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে, অথবা এক্স ইকুয়াল সামথিং দিয়ে দিবে, বলবে ডেল ইকুয়াল টু হোয়াট। তখন তুমি কি এই যে এই সূত্রটার সাপেক্ষে মানগুলো বসায় অ্যান্সার বের করবা, ঠিক আছে, মানগুলো বসায় অ্যান্সার বের করবা ইজিলি, বুঝতে পারছো। আচ্ছা, তো তোমাকে অনেক সময় দেখবা যে x এটা সমান বলবে যে π/2, এটা সমান বলবে যে π/2 হলে π/2 একটা ম্যাথ করে দিই, π/2 হলে ডেল ইকুয়াল হোয়াট। তাহলে আমরা দেখো ডেল এটা সমান কত জানি, দশা পার্থক্য কত 2π/λ ইনটু x, তাহলে x এর ভ্যালু কত π/2, x এর ভ্যালু কত π/2, তাহলে এখানে যদি π/2 বসাই দাও 2π ডিভাইড বাই ল্যামডা ইনটু দেখো কত হচ্ছে, আচ্ছা এখানে হবে হচ্ছে 2π এরকম একটা মনে করো মান আমি দিলাম, x এর মান হচ্ছে λ/2, x এর মান কত λ/2 ধরলাম, এখানে দেখো λ/2, ঠিক আছে, x এর মান কত ধরলাম λ/2, তাহলে এখানে অ্যানসার কত হবে দেখো λ/2, তাহলে এই λ কাটা গেল 2 2 কাটা, তার মানে দশা পার্থক্য কত পাই। তো এইভাবে কিন্তু ম্যাথগুলো তোমাকে দিবে, এই টাইপের ম্যাথগুলো দিবে, ঠিক আছে। তো এগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবা। পরবর্তী প্রশ্ন দেখো, শব্দের তীব্রতার একক কত, তো শব্দের তীব্রতার একক দুইটা, একটা হচ্ছে একক দুইটা, ঠিক আছে, একটা হচ্ছে জুল পার মিটার স্কয়ার পার সেকেন্ড, ঠিক আছে, এটা একটা, আর হচ্ছে তোমার ওয়াট বা ওয়েবার পার মিটার স্কয়ার। তো এই দুইটা হচ্ছে একক, ঠিক আছে, দুইটা এককটা অবশ্যই অবশ্যই মনে রাখবা, এখানে s ইনভার্স 1 হবে, s ইনভার্স 1, ঠিক আছে, অর্থাৎ আমাদের সি নাম্বারটা রাইট অ্যান্সার, বুঝতেছো। তো এই জিনিসটা কিন্তু আমাদের সূত্রগুলো মনে রাখবা, শব্দের তীব্রতার একক কোনটা, এখান থেকে প্রায় প্রশ্ন আসে, হয় ওয়েবার দিয়ে আসবে অথবা যে এটা দিয়ে আসবে জুল পার মিটার স্কয়ার পার সেকেন্ড। এবার দেখো দুইটা সুষমাকার কম্পাঙ্ক দেওয়া আছে, কম্পাঙ্ক, তো কম্পাঙ্কের সূত্র তোমাকে আগে জানতে হবে, দেখো বেগ, বেগ এবং কম্পাঙ্কের সূত্র হচ্ছে এফ ভি, এফ এবং ল্যামডা, অর্থাৎ বেগ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের যে সূত্রটা ভি ইকুয়াল টু কত এফ ল্যামডা, এই সূত্রটা তোমাকে অবশ্যই জানতে হবে, এই সূত্র থেকে অনেক প্রশ্ন আসবে, ঠিক আছে। তাহলে এই সূত্র থেকে তুমি কি বলতে পারো যে ভি প্রপোর্শনাল টু ল্যামডা, ঠিক আছে, তার মানে তুমি এখানে কিন্তু বলতে পারো যে v1 ডিভাইড বাই v2 এটা সমান কিন্তু λ1 ডিভাইড বাই λ2। আবার এই সূত্র থেকে তুমি বলতে পারো যে f প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, তার মানে f1 ডিভাইড বাই f2 এটা সমান কিন্তু λ2 ডিভাইড বাই λ1। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে আসবে, ঠিক আছে। আবার এখান থেকে কিন্তু আরেকটা জিনিস লেখা যায়, এই যে যদি আমি কম্পাঙ্কের সাথে সম্পর্ক বলি তাহলে v1 ডিভাইড বাই v2 এটা সমান কত বলতো f1 ডিভাইড বাই f2, কিন্তু এখানে কিন্তু এই যে v প্রপোর্শনাল টু f, বুঝতেছো। তো এই সূত্রগুলো কিন্তু আমাদের দরকার, যদি বেগ বাড়ে তাহলে দেখো কম্পাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, তাই না, কম্পাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কম্পাঙ্কের সাথে কিন্তু এখানে অপরিবর্তিত থাকে, ঠিক আছে, কম্পাঙ্ক কিন্তু কনস্ট্যান্ট থাকে। তাহলে এই সূত্র থেকে আমাদের কি লাগবে, দেখো কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত, তার মানে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতের সম্পর্ক আমার লাগবে। তাহলে আমরা জানি কি f প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত তার মানে λ1 বাই λ2 লাগবে, λ1 ডিভাইড বাই λ2 এটা সমান কত আমি লিখতে পারি f2 ডিভাইড বাই f1, f2 ডিভাইড বাই f1, তাহলে ভ্যালুগুলো বসাই দেই। f2 কত দেখো তো, f2 হচ্ছে 384 ডিভাইড বাই হচ্ছে 128, এটা দিয়ে কাটলে থাকে তোমার 3 আর নিচে থাকলো কত 1, তার মানে দেখো এটা কত হলো 3/1। তাহলে তুমি এখানে বলতে পারো যে λ2 এটা সমান কত হবে 3:1, তাহলে অ্যানসার কত 3:1 হচ্ছে আমাদের অ্যানসার। এবং এই টাইপের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের বেশিরভাগ প্রশ্নে 3:1 ই উত্তর হয়, দেখবা ম্যাথ করলে 3:1 হয়। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপের অনেকগুলো প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে, মনে রাখবা, ঠিক আছে। তাহলে f প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, λ1 বাই λ2 ইকুয়াল টু f2 বাই f1, মান বসাই দিবা, কাটাকাটি করলে অনুপাত পেয়ে যাবা, ঠিক আছে। আবার এই যে বেগের সূত্রগুলো মনে রাখবা, বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য কি সমানুপাতিক, ঠিক আছে।
পরবর্তী দেখো বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার প্রভাব প্রতি ডিগ্রি তাপমাত্রার জন্য কত। তো বায়ুতে নর্মাল আমাদের বেগ কত, বায়ুতে বেগ হচ্ছে 332, ঠিক আছে, 332 মিটার পার সেকেন্ড। এখন যদি টি ডিগ্রি সেলসিয়াসের জন্য বলে, টি ডিগ্রি সেলসিয়াসের জন্য তোমার বেগ যেটা সেটা হচ্ছে 332 যোগ 0.61, ঠিক আছে, ইন্টু টি, অর্থাৎ প্রতি ডিগ্রি তাপমাত্রার জন্য কতটুকু বৃদ্ধি হয়, 0.61 মিটার, ঠিক আছে, 0.61 মিটার। তাহলে এটাকে আমি যদি সেন্টিমিটার প্রকাশ করতে কি হবে, 61 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার কত আমাদের, 61 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে প্রতি ডিগ্রি সেলসিয়াস প্রত্যেকটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কতটুকু বৃদ্ধি হবে, 61 সেন্টিমিটার বা 0.61 মিটার, বুঝতে পারছো। আর বাতাসের নর্মাল তাপমাত্রা বেগ কত, 332 মিটার পার সেকেন্ড, মনে রাখবা। পরবর্তী প্রশ্ন দেখো, নিষ্পন বিন্দু, এই যে দেখছো তো পরস্পর একটা নিষ্পন বিন্দু এবং সুষ্পন, তাহলে কি বললাম, দুইটা ভিন্ন যদি বলে, নিষ্পন সুষ্পন দুইটা ভিন্ন না, তাহলে উত্তর কি হবে, λ/4। আর যদি দুইটা সেম হতো, নিষ্পন তাহলে λ/2, সুষ্পন λ/2, মানে দুইটা একই জিনিস হলে λ/2, আর দুইটা ভিন্ন জিনিস হলে কি হবে, λ/4, ঠিক আছে। তাহলে এটা কি হবে, λ/4 উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, শুনানির প্রারম্ভিক তীব্রতা, মানে আমরা প্রাথমিক অবস্থায় কত ডেসিবেল পর্যন্ত শব্দ শুনতে পাই, এই প্রশ্নটা কিন্তু, বা আমাদের সর্বোচ্চ যে আমাদের শব্দের শোনার যে সীমা, আমরা কতটুকু শব্দ সর্বোচ্চ শুনতে পারি, এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে। এবং কোনটা অর্থাৎ আমরা শুনতে পাই কত বলতো, 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত শুনতে পাই, তাই না। আর ডেসিবেলে যদি বলে তাহলে আমাদের এই যে 20 ডেসিবেল, তাহলে আমাদের নর্মাল তীব্রতা কত, এই যে 20 হার্টজ থেকে কত বলতো, 20 কে হার্টজ। কে মানে কি বলতো, হাজার। কে মানে কি বোঝায়, কে মানে হচ্ছে হাজার, বুঝতে তো। তাহলে 20 থেকে 20,000 হার্টজ পর্যন্ত আমরা কিন্তু শুনতে পাই। তো এখানে 20,000 হার্টজের নিচে যে শব্দ সেটাই বলা হয় শব্দত্বের, এবং এটার থেকে বেশি বলা হয় কি বলো, শব্দোত্তর। এই টাইপের প্রশ্ন আসে, আমরা পরবর্তীতে সলভ করতেছি। দেখো এবার দেখো আর তরঙ্গ কোনটা, তো আমাদের আর তরঙ্গের উদাহরণ হচ্ছে পানি তরঙ্গ, ঠিক আছে। তাহলে আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। তো এটার মধ্যে কি আছে, পানি, ঠিক আছে, পানি, তারপর তাপ যেটা আছে তাপ, এই তাপ তরঙ্গ, ঠিক আছে, তারপর যে আলো, এখানে একটু তোমার কনফিউশন আছে, দেখো আর তো অনুপ্রস্থ তরঙ্গ, পানি, আলো, তাপ, বেতার, এগুলো হচ্ছে তোমার অনুপ্রস্থ তরঙ্গ, ঠিক আছে, পানি, আলো, তাপ। এখানে তোমার হচ্ছে আলো অ্যান্সার হবে, পানিও অ্যান্সার হবে, দুইটা অ্যান্সার হবে, এ আর সি দুইটা অ্যান্সার হবে এখানে, ঠিক আছে। দুইটাই কিন্তু আমাদের আট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। এটা কিন্তু আট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ। এটা কি করে, এটা মাধ্যমের সাথে সমকোণে যায়, মাধ্যমের সাথে সমকোণে অগ্রসর হয়, ঠিক আছে, মাধ্যমের সাথে সমকোণে অগ্রসর হয়, ঠিক আছে, অগ্রসর হবে, বুঝতেছো। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, কোন মাধ্যমে শব্দের গতি সর্বোচ্চ। তো এটা নর্মাল প্রশ্ন, আমরা বলতে পারি, তাই না। কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, এবং কঠিন মাধ্যমে বেগটা কত এটা তোমাকে জানতে হবে। শব্দ বেগ হাইড্রোজেন সবচেয়ে বেশি এবং 32, এটা করতে হবে কঠিন মাধ্যমে, ঠিক আছে। পরবর্তী দেখো, টানা তারের টান দ্বিগুণ করলে কম্পাঙ্ক কত গুণ হবে। তো এই যে টানা তারের ক্ষেত্রে, ঠিক আছে, টানা তারের ক্ষেত্রে বেশ কিছু সূত্র আছে, ঠিক আছে। টানা তারের ক্ষেত্রে আমাদের সূত্রগুলো একটু বলে দিই। টানা তারের ক্ষেত্রে তোমার যে কম্পাঙ্ক, এই কম্পাঙ্কটা হচ্ছে দৈর্ঘ্য আছে না, এই দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। কম্পাঙ্কটা হচ্ছে টানা তারের দৈর্ঘ্যের ব্যস্ত, এলটা কত, এলটা হচ্ছে দৈর্ঘ্য, এলটা হচ্ছে দৈর্ঘ্য, এবং এর যে কম্পাঙ্ক সেটা হচ্ছে এর টানের বর্গমূলের সমানুপাতিক। এই টিটা কি, টি হচ্ছে টান, টিটা হচ্ছে টান, এবং এই কম্পাঙ্কটা হচ্ছে এর প্রতি একক দৈর্ঘ্যের ভরের সমান বর্গমূলের ব্যস্ত আনুপাতিক। তাহলে এমটা কি, এমটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যের ভর, ঠিক আছে। তাহলে এই সূত্রগুলো জানতে হবে। টানা তারের ক্ষেত্রে কি হবে, কম্পাঙ্কটা হবে এর দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, এবং টানের এটা কি, টিটা হচ্ছে টান, এই যে টানা তার, তার মানে টান আছে এখানে, তাহলে টানের বর্গমূলের সমানুপাতিক এবং ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তাহলে আমাদের কি বলছে এখানে, টানা তারের কম্পাঙ্ক এবং টান এটার মধ্যে সম্পর্ক। তাহলে টানটা কি তুমি কি করলে, দ্বিগুণ করছো, দ্বিগুণ করছো, ঠিক আছে। তাহলে কম্পাঙ্ক কত গুণ হবে, তাহলে আমি দেখো এই সম্পর্কটা কি দেখতে পাচ্ছি এখানে, f1 ডিভাইড বাই f2, এটা সমান কত, √t1 ডিভাইড বাই t2। তাহলে এখন কত হচ্ছে, f2 এর মানটা বের করতে হবে। তাহলে f2 এটা সমান আলটিমেটলি কি হবে, √t2 ডিভাইড বাই t1 ইনটু f1। তাহলে দেখো t2 টা তুমি কি করছো, দ্বিগুণ করছো না, কি করছো, দ্বিগুণ, তার মানে উপরে 2 হবে, আর নিচে যা আছে ওটা তো কাটা যাবে, তার মানে √2 ইনটু f1 গুণ, তার মানে আগের তুলনায় কয় গুণ হচ্ছে, আগের তুলনায় √2 গুণ হচ্ছে, আগের তুলনায় কি হচ্ছে, √2 গুণ হচ্ছে। তাহলে অ্যান্সারটা কত, এই যে √2 গুণ, ঠিক আছে। সেম জিনিস তোমাকে যদি বলতো যে কম্পাঙ্ক দ্বিগুণ করতে হবে, কি করতে হবে,
কম্পাঙ্ক দ্বিগুণ করতে হলে টানা তার কত গুণ করতে হবে, তাহলে সেম ভাবে আমি এখানে বলতে পারতাম বিকল্প হিসেবে, দেখো বিকল্প হিসেবে এখানে বলতে পারতাম, তখন কি বলতাম বলতো, যদি আমি বলি যে এফ কে দ্বিগুণ করতে হলে এফ কে এন গুণ করলে, এফ কে এন গুণ করলে টি হবে টি টু, মানে পরবর্তীতে অবস্থায় টি টু, টি টুটা হবে কত বলতো, টি টু এটা সমান হচ্ছে এন স্কোয়ার ইন্টু টি ওয়ান, এটা সমান কত হবে এন স্কোয়ার ইন্টু টি ওয়ান, ঠিক আছে, এটা মনে রাখবা, এটা হচ্ছে শর্টকাটে মনে রাখবা। তাহলে এফ কে যদি এন গুণ করো তাহলে টি হবে কত, টি টু ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু, এবং তুমি যদি টি কে, এই যে টি কে এন গুণ করো, টি কে এন গুণ করলে এফ টু হবে, মানে পরবর্তী অবস্থায় কম্পাঙ্ক হবে কত, এফ টু, এটা সমান কত রুট ওভার এন ইন্টু এফ ওয়ান, এনটা কি, এনটা হচ্ছে তুমি টি কে কত গুণ করছো, এখানে টি কে দ্বিগুণ করছো, তাহলে কি রুট ওভার 2 ইন্টু এফ ওয়ান, সেম প্রসেস। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের কানের শ্রাব্যতার সীমা কত, কিছুক্ষণ আগে বললাম সেটা কত, এই যে 20,000 হার্টজ থেকে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত আমরা শুনতে পাই, তাই না, 20,000, 20-এর যদি কম হয়ে যায় তাহলে শুনতে পাবো না, এবং 20,000 হার্টজের বেশি হয়ে গেলেও আমরা কি শুনতে পাবো না, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে দেখো, কোন স্থির তরঙ্গের পরস্পর দুটি নিষ্পন বিন্দু দূরত্ব যদি 75 সেন্টিমিটার হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত, বুঝছো প্রশ্ন কি দেওয়া আছে, প্রশ্নটা বুঝতেছো, কোন স্থির তরঙ্গের পরস্পর দুইটা নিষ্পন বিন্দু দূরত্ব দেওয়া আছে, তাহলে পরস্পর দুইটা নিষ্পন বিন্দু দূরত্ব কত, λ/2 না, এই λ/2 এর মান কত দেওয়া আছে, 75 সেন্টিমিটার, কত দেওয়া আছে 75 সেন্টিমিটার, তো তোমাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডার মান কত, তাহলে λ/2 এর মান দিয়েছে 75 সেন্টিমিটার, তাহলে ল্যামডার মান পাবা না, তাহলে ল্যামডা সমান কত হবে, ল্যামডা সমান কত 2 গুণন 75, 2 গুণন 75 সেন্টিমিটার, তার মানে কত হলো 150 সেন্টিমিটার, 150 সেন্টিমিটার, যদি মিটারে বলতো তাহলে কি বলতাম 1.5 মিটার, সেন্টিমিটারে থাকবে প্রশ্ন 150 সেন্টিমিটার, বুঝতেছো। তাহলে পরস্পর দুইটা নিষ্পন বিন্দু দূরত্ব সূত্র তোমাকে জানতে হবে, λ/2 এর ভ্যালু কত দেওয়া আছে 75 সেন্টিমিটার, তার মানে λ/2 এর মান কত 75 সেন্টিমিটার, তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা ইকুয়াল টু হোয়াট বের করতে বলছে, ইজিলি বের করতে পারবা। পরবর্তী প্রশ্ন দেখো, 2 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি তরঙ্গের বেগ দেওয়া আছে এত, তাহলে কম্পাঙ্ক কত, তাহলে বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের সূত্রটা কি, ভি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা, তোমাকে কি বের করতে হচ্ছে, কম্পাঙ্ক বের করতে বলছে, তার মানে এখান থেকে আমি এফ এর মানটা বের করতে পারবো, এফ এর মান কত, ভি ডিভাইড বাই ল্যামডা, তাহলে ভি এর মানটা কত, ভি এর মান হচ্ছে 300 ডিভাইড বাই ল্যামডার মানটা কত, ল্যামডার মান 2, তাহলে কত হচ্ছে বলতো 150 না, আর কম্পাঙ্কের একক কত, কম্পাঙ্কের একক কিন্তু হার্টজ, তাহলে এই যে হার্টজ, ঠিক আছে। আচ্ছা তো আমি পরবর্তী প্রশ্নে যাই, দেখো দুইটা উৎসের কম্পাঙ্ক যথাক্রমে f1 এবং f2, যদি f1 এর মানটা বড় হয় তাহলে প্রতি সেকেন্ডে কতটি বিট উৎপন্ন হবে, দেখো দুইটা উৎসের তাপমাত্রা, দুইটা উৎসের কম্পাঙ্ক যখন যাবে তখন এদের ফলে বিট উৎপন্ন হবে, কি হবে, দুইটা উৎসের কম্পাঙ্ক যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এদের উপরিপাতনের ফলে কি হবে, বিট উৎপন্ন হবে, বিট, এই বিট আমরা কি পাবো, এই বিট আমরা শুনতে পাবো, এই বিট আমরা শুনতে পারবো, ঠিক আছে, বিট আমরা শুনতে পাবো, এই যে বিট, এই বিটকে আমরা যদি এন দ্বারা প্রকাশ করি তাহলে এই বিট n1 কত হবে বলতো, f1 f2 এর পার্থক্য, যদি f1 বড় হয় তাহলে আমাদের লিখতে পারি f1 মাইনাস f2, ঠিক আছে, তাহলে বিটের সংখ্যা কত হবে f1 মাইনাস f2, এটা হবে, ঠিক আছে, তাহলে বিটের কথা বললে কি করব, f1 মাইনাস f2 করে দেব, ঠিক আছে। যদি তোমাকে উল্লেখ না করে দেয় যে f1 এর মানটা বড়, এরকম যদি উল্লেখ না করে দেয় তাহলে আমরা কি করব, যে f1 এই যে ডিফারেন্স f2, ঠিক আছে, তাহলে বিটটা কিন্তু বিটের সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার তোমাকে যদি দূরত্ব অনেক সময় বলতে পারে, দূরত্ব s ইকুয়াল টু n ল্যামডা, এরকম দূরত্ব বলতে পারে, ঠিক আছে, n সংখ্যক বিট উৎপন্ন হলে দূরত্ব কত, s ইকুয়াল টু n ল্যামডা, n সংখ্যক বিট উৎপন্ন হলে দূরত্ব কত, s ইকুয়াল টু n ল্যামডা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তো এরকম একটা এমসিকিউ আমি কিন্তু লিখে রাখছি, পরবর্তী সলভ করতেছি। দেখো এবার দেখো i এবং 4i দুইটা তীব্রতা দেওয়া আছে, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের i1 i, এটা হচ্ছে i2, তাহলে তীব্রতা সম্পন্ন দুইটা তরঙ্গের উপরিপাতন করলাম, উপরিপাতনের ফলে সর্বোচ্চ ও সর্বনিম্ন আলোর তীব্রতা কত, তাহলে প্রথমে ছিল ভিন্ন ভিন্ন তীব্রতা, এবার কি করলাম উপরিপাতন, মানে এক জায়গায় ফালাই দিলাম, উপরিপাতন করলাম, এর ফলে কি সর্বোচ্চ এবং সর্বনিম্ন আমি তীব্রতা পাবো, তাহলে এদের মানটা কত, তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন মানটা তোমাকে সূত্র জানতে হবে, i max ডিভাইড বাই i minimum, এদের যে অনুপাতটা বা এদের যে ভ্যালুটা সেটা আমি লিখতে পারি এখান থেকে a1 প্লাস হচ্ছে a2 তারপরে হোল স্কয়ার ডিভাইড বাই a1 মাইনাস a2 তারপরে হোল স্কয়ার, আমাদের a এটা কি, এটা হচ্ছে বিস্তার, এটা হচ্ছে বিস্তার, তো বিস্তার কি তোমার জানা আছে, বিস্তার জানা, কিন্তু তীব্রতা এবং বিস্তারের আরেকটা সূত্র আছে, সেটা কি বলতো, i প্রপোর্শনাল টু a স্কয়ার, তাহলে আমি a1 বাই a2 এটা সমান কি লিখতে পারি, রুট ওভার i1 বাই i2 না, সেম জিনিসটা দেখো এই পাশে স্কয়ার আছে, ওই পাশে কি হয়ে গেল বর্গমূল হয়ে যাবে, তার মানে i1 বাই i2, i1 কত, i বাই 4i না,
তাহলে দেখো রুট ওভার আই ডিভাইড বাই যে 4। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে এখন যেটা আমরা করতে হবে, দেখো এখানে আমি ভ্যালুগুলো পেয়ে গেছি। তো যেহেতু এখানে a1 এর মান ছোট, এখানে a2 এর মান, এখানে ডিফারেন্সটাও কিন্তু পজিটিভ ধরতে হবে, সমস্যা নেই, একই জিনিস আসবে। ঠিক আছে, তাহলে দেখো কি আসছে 1/2 আসছে না, তার মানে a1 1 আর a2 কত 2। তাহলে এখানে ভ্যালুগুলো বসাই দিই, দেখো কত আসছে 2 যোগ 1 ডিভাইড বাই 2 মাইনাস ডিফারেন্সটা বড় থেকে ছোট বাদ দিব। ঠিক আছে, এটার পরে কি হোল স্কয়ার হয়ে যাচ্ছে না, হোল স্কয়ার। তার মানে দেখো উপরে কত 3 এর উপর স্কয়ার মানে কত 9, আর নিচে দেখো 1 এর উপর স্কয়ার না, তাহলে 1। তার মানে আলটিমেটলি কত হচ্ছে দেখো তো, তীব্রতা কত হচ্ছে, আই ম্যাক্স কত হচ্ছে 9i, আই ম্যাক্স কত হচ্ছে 9i, এবং আই মিনিমাম কত হচ্ছে শুধু আই, শুধু আই। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 9i, আই। ঠিক আছে, তাহলে দেখো আই ম্যাক্স সর্বোচ্চ ও সর্বনিম্ন আলোর তীব্রতা বললে আই ম্যাক্স বাই আই মিনিমাম ইকুয়াল টু a1 প্লাস a2 হোল স্কয়ার ডিভাইড বাই a1 মাইনাস a2 হোল স্কয়ার। এবার তীব্রতা এবং বিস্তারের এই সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই সূত্রটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে তীব্রতার সাথে বিস্তারের সম্পর্কটা কি, আই প্রপোর্শনাল টু এ স্কয়ার, অথবা দেখবে যে অনেক সময় দেখবে এরকম যে এ প্রপোর্শনাল টু রুট ওভার আই, যেটা থাকবে সেটাই উত্তর, একই জিনিস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, স্থির তরঙ্গের নিষ্পন্ন বিন্দুতে কণার বেগ কত। নিষ্পন্ন বিন্দুতে আমরা কি দেখছিলাম, নিষ্পন্ন বিন্দুতে দেখো তো কণার বেগ, এখানে কোনো কি বিস্তার আছে, বিস্তার না, তাহলে এই যে এ অবস্থানে, এ অবস্থানে বেগটা কত, বেগটা 0, বিস্তারটাও 0। ঠিক আছে, বেগটা 0, বিস্তারটাও 0। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি যান্ত্রিক তরঙ্গ, এখানে আমাদের দেখো যান্ত্রিক তরঙ্গ, তাহলে যান্ত্রিক তরঙ্গটা কি, যান্ত্রিক তরঙ্গটা কি এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যার, দেখো এখানে হচ্ছে যার জন্য মাধ্যম লাগে, যার পরিবহনের মাধ্যম লাগে, তো তুমি কিন্তু চাইলেই এটা কোনো পরিবহন ছাড়া কিন্তু শব্দকে তুমি ট্রান্সফর্ম করতে পারবে না। দেখো আমার কাছে তোমার শব্দ যাবে, সেটা কিসের মাধ্যমে যাচ্ছে, এই যে বেতারের মাধ্যমে যাচ্ছে, তাই না? বা আমি তোমার কাছে যে কথা বলছি, তুমি কথা শুনছো বেতারের মাধ্যমে, আবার স্পিকারে যখন কথাগুলো ভাসছে তখন তুমি শব্দের মাধ্যমে আসছে না, তো এই যে বায়ুর মাধ্যমে যাচ্ছে, তাই না? তাহলে বায়ুর মাধ্যমে আমরা কি অনেক সময় শব্দ শুনতে পাচ্ছি, তারপর আমরা কি তারের মাধ্যমে শব্দ শুনতে পাচ্ছি, তাই না? তারপর আমরা কি বেতারের মাধ্যমে শব্দ শুনতে যাচ্ছে, পরিবহনে যাচ্ছে। তাহলে এই যে মাধ্যমটা প্রয়োজন হচ্ছে, যখনই মাধ্যম প্রয়োজন হবে সেটা কি একটা যান্ত্রিক তরঙ্গ। তাহলে আমাদের অ্যান্সারটা কত, অ্যান্সারটা হচ্ছে শব্দ তরঙ্গ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, কোনটি শব্দোত্তর, শব্দোত্তর মানে কি বেশি, শব্দোত্তর মানে কি, শব্দোত্তর মানে শব্দের বেশি বা ধারণ ক্ষমতার বেশি। তাহলে যখন আমরা সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত 20 কিলো হার্টজ না, তাহলে এর উপরে যখন চলে যাবে তখন সেটা কি হবে, শব্দোত্তর, মানে শব্দের আমাদের সীমার বেশি। আর যখন শব্দের সীমার কমে যাবে তখন সেটা কি, শব্দের তের, শব্দের তের, শব্দে তোর, আর একটা আছে শব্দোত্তর। তাহলে শব্দে তোরটা কি হবে, 20 হার্টজের কম। আর 20 হার্টসের 20 কিলো হার্টসের যদি উপরে যায় তাহলে সেটা কি হবে, শব্দোত্তর। এটা আমরা কি শুনতে পাবো না। ঠিক আছে, আমাদের কাছে অনেক কষ্ট লাগবে। দেখো একটি কম্পমান তারের টান 4 গুণ করলাম, টানের তার 4 গুণ করলাম, তাহলে তারটির দৈর্ঘ্য 2 গুণ বাড়ে, তারটির দৈর্ঘ্য 2 গুণ বাড়ে, তাহলে তারটির কম্পাঙ্ক কত, তারটির কম্পাঙ্ক কত, এটা তোমাকে ফাইন্ড আউট করতে বলছে। আচ্ছা সমস্যা, তাহলে কি কি দেওয়া আছে, এখানে তোমার কি কি দেওয়া আছে বুঝতে হবে। টানের তারের একটি কম্পমান তারের টান আমি 4 গুণ বাড়াইলাম, 4 গুণ বাড়াইলাম। ঠিক আছে, তাহলে তারটির দৈর্ঘ্য হচ্ছে 2 গুণ বাড়ে, 2 গুণ বাড়বে, তাহলে অবশ্যই 2 গুণই বাড়বে, এটা এক্সাক্ট আমরা জানি। দেখো এখান থেকে প্রপোর্শনাল সূত্রটা আমরা একটু দেখি। দেখো কম্পাঙ্কের ক্ষেত্রে কম্পাঙ্ক আমি দেখছিলাম যে f প্রপোর্শনাল টু রুট ওভার টি, এবং f প্রপোর্শনাল টু 1/l। তাহলে টি কে বাড়াইছি, তার মানে এটা অবশ্যই কি কমে যাচ্ছে, তাই না? তো এখন আমরা যে কম্পাঙ্কের যে সূত্র, কম্পাঙ্কের সূত্রটা তোমাকে জানতে হবে। তো এখন আমাদের এই দুইটা জিনিস জানলেই হবে। আর যদি মেইন সূত্র জানতে হবে সেটা কি, f প্রপোর্শনাল টু 1/2l রুট ওভার টি ডিভাইড বাই m, কারণ আমরা জানি কি f প্রপোর্শনাল টু 1/রুট ওভার m। আমার ভর তো লাগছে না, ভর কি লাগছে না, তাহলে আমার কি লাগছে, f t লাগতেছে আর l লাগছে, এই দুইটা জিনিস আমাদের দেওয়া আছে। তাহলে দেখো তারটি ধরো কত, দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে, দ্বিগুণ। আচ্ছা সমস্যা, তাহলে আমি দেখো কম্পাঙ্ক বের করতে হবে, তাহলে f2 ডিভাইড বাই f1, এটা সমান আমি কি পাচ্ছি, এটা সমান পাচ্ছি হচ্ছে, দেখো এটার কি ব্যস্ত আমাদের না, তার মানে l2, আচ্ছা এখানে l1 ডিভাইড বাই কত, l2 ইনটু রুট ওভার কি হচ্ছে এখানে টি1, আচ্ছা টি2 ডিভাইড বাই টি1,
এখন এই ভ্যালুগুলো আমার লাগবে। দেখো তারটির দৈর্ঘ্য দ্বিগুণ বাড়ছে, তার মানে L1 যদি L হয় তাহলে L2 কত হচ্ছে, L2টা হচ্ছে 2L। তার মানে আমি এখানে বলতে পারি যে L1 ডিভাইড বাই L2 এটা সমান কত হবে, হাফ না, এটা সমান হচ্ছে হাফ। তাহলে হাফটা বসাও, হাফ ইন্টু রুট T2/T1, T2 এর মান কত, T1, আর T2 কত হচ্ছে, T2টা হচ্ছে তার 4 গুণ, তাহলে 4T1। তাহলে দেখো T2 কত, উপরে না 4/T1, 4T1 না নিচে T1, তার মানে 4 কাটা, T1 কাটা, তার মানে কি থাকলো √4। ঠিক আছে, √4। তাহলে এখন দেখো এটার ভ্যালু কত পাচ্ছি, এটা 2 হলো, এটা 2, তাহলে 2 দিয়ে কাটা, তার মানে কত থাকলো 1 না, 1 থাকলো। তাহলে এখন আমাদের ভ্যালুটা আমি কি বলতে পারি তাহলে, দেখো অ্যান্সারটা কত হচ্ছে, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে, আচ্ছা যখন আমরা এখানে 2 একটা থাকবে, ঠিক আছে, একটা 2 তোমার অবশিষ্ট থাকবে, তো এখানে 2টা আমরা লিখতে পারি। তাহলে এই 2 2 কাটা, এখানে আরেকটা 2 থাকবে, যেহেতু সূত্র আমাদের যে 2 ছিল, নিচে 2 ছিল, 2টা আমার এখানে লাগবে, এই যে 2, এখানে 2 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই 2 এই 2 কাটা, তাহলে তোমার √2 এখানে থাকবে হচ্ছে শুধু 2। ঠিক আছে, তার মানে তোমার F2 এটা সমান কত হবে, 2F1। তার মানে আগে তুলনায় কয় গুণ হচ্ছে, আগে তুলনায় দ্বিগুণ হচ্ছে। এই 2 কই থেকে পাইলাম ভাইয়া, এই যে সূত্র 1/12। ঠিক আছে, এই 2 হচ্ছে এখানে, এই 2টা হচ্ছে এখানে আমরা লিখছি। ঠিক আছে, 1/12 সূত্র লিখছি আমরা, ব্যাস ভ্যালুগুলো বসাই দিবা, কাজ শেষ। পরবর্তী প্রশ্ন দেখো, এটা টানা তারের দৈর্ঘ্য হচ্ছে পরিবর্তন না করে, টানা তারের দৈর্ঘ্য আমি পরিবর্তন করলাম, তার মানে এলটা কি, এলটা হচ্ছে কনস্ট্যান্ট, এলটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এর উপর প্রযুক্ত টান আমি 4 গুণ করলাম, তাহলে তারের কম্পাঙ্কের কি পরিবর্তন হবে, তাহলে আমরা দেখছিলাম এখানে যদি n গুণ করি, n গুণ করলে f এর কথা যখন আসবে তখন আমি কি F2 এটা সমান কত হবে, √n ইন্টু F1। তাহলে কয় গুণ করছি, 4 গুণ না, তাহলে 4 এর উপর রুট ইন্টু F1, তার মানে কত, 2 গুণ। আগের তুলনায় কত গুণ হচ্ছে, আগের তুলনায় দ্বিগুণ, আগের তুলনায় কি হচ্ছে, দ্বিগুণ, দ্বিগুণ হবে। বুঝেছো, তার মানে সম্পর্কটা কি ছিল, সম্পর্ক ছিল F প্রপোর্শনাল টু √t। পরবর্তী প্রশ্ন দেখো, একটি নির্দিষ্ট মাধ্যমে সৃষ্ট স্থির তরঙ্গের কম্পাঙ্ক দেওয়া আছে, এটা F দেওয়া আছে। তাহলে তরঙ্গের পরপর দুইটা নিষ্পন বিন্দুর দূরত্ব দেওয়া আছে, এটা পরপর দুইটা নিষ্পন বিন্দুর দূরত্ব, তার মানে এটা কি λ/2, এটা দেওয়া আছে কত, এত। তাহলে মাধ্যমের তরঙ্গ বেগের মান কত, তরঙ্গ বেগের মান তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, তরঙ্গ বেগের মান v এর ইকুয়াল টু হোয়াট তোমাকে বের করতে বলছে। তোমার কি কি দেওয়া আছে, f এর মান জানা আছে, তোমাকে জাস্ট v সমান আমরা জানি কি, v সমান হচ্ছে f λ। তাহলে আমি এফ জানি, ল্যামডা কি জানি, ল্যামডা জানি না। ল্যামডা কই থেকে পাবো, যে দূরত্ব দেওয়া আছে এখান থেকে ল্যামডা মান পাবো। তো দেখো λ/2 এটা সমান কত দেওয়া আছে, 0.75, এখান থেকে তুমি ল্যামডা মান পাবা। ল্যামডা সমান কত হলো, এটা কাটলে কত, 0 মিটার না, তাহলে তোমার হচ্ছে 1.5 মিটার, এটা তুমি পাইলা। এবার সূত্র বসাই দাও, এখানে ভি এর জায়গায় সূত্র বসাই দাও। এফ এর মান কত দেওয়া আছে, দেখো 480 গুণন 1.5, তাহলে দেখো 480 তো হইলই, এটা ক্যালকুলেশন করা সেই 480, হ্যান্ড ক্যালকুলেশন হাফ, 2 দিয়ে ভাগ করলে কত থাকছে, 0.5 মানে কত, হাফ, 2 দিয়ে ভাগ করে থাকছে তোমার 2, 400, এটা যোগ করে দাও, মান পেয়ে যাবা 6, তাহলে 720 মিটার পার সেকেন্ড, এটা হবে অ্যান্সার। তোমরা যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবা, তো ক্যালকুলেটর ইউজ করা যাবে। ঠিক আছে, ক্যালকুলেটর ইউজ করা যাবে কত, 100 ms, 100 ms এর ক্যালকুলেটর ইউজ করা যাবে, সমস্যা না, এটা দিয়ে ম্যাথ করতে পারবা। তাহলে প্রশ্নটা কি দেওয়া আছে এটা একটু বোঝার চেষ্টা করো। তোমাকে এফ দেওয়া আছে, নিষ্পন বিন্দুর দূরত্ব মানে λ/2, তোমাকে হিন্টস দিয়েছে, তোমাকে বেগ বের করতে হবে। তাহলে বেগের সূত্র কি, v = f λ। তাহলে f তো আমি দেখতে পাচ্ছি, ল্যামডা কি আমি দেখতে পাচ্ছি, ল্যামডা নাই, কিন্তু ল্যামডা বের করার একটা শর্ত তোমাকে দিয়ে দিয়েছে, সেটা কত, এই যে নিষ্পন বিন্দুর দূরত্ব λ/2, এটা কত, 0.75, এখান থেকে ল্যামডাটা বের করে এই সূত্রে বসাই দিবা, কাজ শেষ। একটু ঠান্ডা মাথায় প্রশ্নগুলো দেখলে সলভ করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। এবার দেখো, বাতাসে 996 হার্টজ কম্পাঙ্কের একটি সুর শলাকার 75টি পূর্ণ কম্পনকালে কত দূরত্ব অতিক্রম করবে, বাতাসের বেগ দেওয়া আছে এত। তোমাদের আমি বলছিলাম, যদি n সংখ্যক তরঙ্গ, n সংখ্যক কম্পনকাল দূরত্ব s = কত হবে, n ল্যামডা। তাহলে ল্যামডার মান কি এখানে আছে নাকি, দেখো তো ল্যামডার মান কোথাও কি দেওয়া আছে, ল্যামডা কিন্তু দেওয়া নাই, ল্যামডা = হোয়াট, কিন্তু তরঙ্গ দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, বেগের মান দেওয়া আছে, এই দুইটা থেকে কি আমি কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য পাবো না, আমি কি জানি, দেখো তো v এটা সমান কত, f λ না, এই যে v দেওয়া আছে, শব্দের বেগ তোমাকে তো এমনি এমনি দেয় নাই, কাজ আছে জন্যই দিচ্ছে, তাই না। তাহলে v দেওয়া আছে, f দেওয়া আছে, ল্যামডার মান ইজিলি বের করতে পারবো না। তাহলে দেখো ল্যামডা এটা সমান কত, v / f, তাহলে v এর মান কত, 996 ডিভাইড বাই 332। তাহলে দেখো এটাকে যদি আমি কত দিয়ে কাটি, এটাকে এটা দিয়ে ভাগ করলে 3 দোকানে সামথিং, এখানে
3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, হ্যাঁ 3 আসে, তাহলে এটাতে কাটলে কত থাকে 3 থাকতেছে, ঠিক আছে 3 থাকতেছে। তো তরঙ্গ দৈর্ঘ্যের মানও তুমি পেয়ে গেলা, তরঙ্গ দৈর্ঘ্যের মানও তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তো তরঙ্গ দৈর্ঘ্যের মান যদি পেয়ে যাও তাহলে এখানে কিন্তু ইজিলি মানটা বের করতে পারবা তুমি। তাহলে কত আসলো আমাদের মানটা দেখো, একটু ভুল হয়ে গেছে, দেখো বেগের মানটা উপরে বসবে, হ্যাঁ বেগের মানটা উপরে যাবে, এখানে একটু ক্যালকুলেশন ভুল হয়েছে। বেগের মান হবে কত উপরে 332, 332 ডিভাইড বাই 996, এটা কাটলে কত থাকে 3 থাকে, ঠিক আছে তাহলে তুমি 1/3 পাইলা। এই ভ্যালুটা এখানে বসায় দাও। কম্পন কয়টা হয়েছে 75টা কম্পন, এটা হচ্ছে আমাদের এন এর মান, তাহলে এটা কত হয়েছে 75টা কম্পন হয়েছে, ল্যামডার মান কত পাইলে 1/3, কাটাকাটি করলে কত থাকে 25 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। দূরত্ব বের করতে বলে যদি তোমাকে বলে যে এন সংখ্যক পূর্ণ কম্পন, এন সংখ্যক পূর্ণ কম্পনের দূরত্বের সূত্র কি এস ইকুয়াল টু এন ল্যামডা, তো তোমাকে ল্যামডার মান দেওয়া না থাকলে এই যে বেগ দেওয়া থাকবে কম্পাঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে সূত্র বের করে বসাই দিবা, ঠিক আছে। আচ্ছা তো এই ছিল মূলত আজকের প্রশ্ন আমাদের সমাধান। তো এখান থেকে আমি আরেকটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিই, দেখো অগ্রগামী তরঙ্গ শব্দের তরঙ্গের অনেক সময় সূত্র দেয়, ঠিক আছে তো অগ্রগামী তরঙ্গের সূত্রটা একটু মনে রাখবা, অগ্রগামী তরঙ্গ, এই সূত্র থেকে প্রশ্ন আসবে ডিরেক্ট সূত্র, ঠিক আছে ওয়াই ইকুয়াল, এই আমাদের সূত্রটা লাগবে মনে রাখো, এইখান থেকে যে সূত্রগুলো পাবা না তুমি, এখান থেকে সূত্রগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবা, কারণ সূত্র থেকে তুমি ইজিলি প্রশ্নগুলো দিবে। তাহলে আমি বেশ কয়েকটা সূত্র তোমাদের লিখে দিই, তাহলে এই সূত্রগুলো এই স্লাইডের মধ্যে থাকবে, তখন তোমার রিভিশনের জন্য ইজি হবে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমাদের অগ্রগামী যে তরঙ্গ সূত্র সেটা হচ্ছে এ সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স, এটা কি বলতো, এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ, এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। এবার তোমাকে যদি বলে স্থির তরঙ্গ, কি বলছে স্থির তরঙ্গ এই কথা উল্লেখ থাকে, তাহলে এর যে সমীকরণ সেটা হবে ওয়াই ইকুয়াল হচ্ছে টু এ সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি, তার সাথে হচ্ছে কজ 2 পাই বাই ল্যামডা ইন্টু হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে 2 পাই বাই ল্যামডা এক্স, এটা কিন্তু আমাদের দশা পার্থক্যও লেখা যায়, এটা কিন্তু দশা পার্থক্যও লেখা যায়, ঠিক আছে 2 পাই বাই ল্যামডা এটার সাথে দেখো। তো এই সূত্রটা কিন্তু আবার এভাবে লেখা যায়, দেখো ওয়াই ইকুয়াল এ সাইন, দেখো 2 পাই বাই ল্যামডা ভিতরে ঢুকে যাবে না, 2 পাই বাই ল্যামডা ইন্টু ভি ডি বাই টি, তাহলে এখান থেকে আমি কিন্তু লিখতে পারি যে 2 পাই বাই ল্যামডা ইন্টু ভি টি মাইনাস, দেখো 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স মানে কি ডেল না, তারপর এই যে এই পার্টটা মানে কিন্তু ওমেগা, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো এ সাইন ওমেগা টি মাইনাস ডেল, ঠিক আছে। ডেলটা কি, ডেলটা হচ্ছে আদি দশা, ঠিক আছে। তাহলে আমাদের তরঙ্গের এই সূত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তো এখান থেকে দেখো ওমেগাটা কি যে কৌণিক কম্পাঙ্ক, এটা সমান কিন্তু লেখা যায় 2 পাই বাই টি, ঠিক আছে। এই টিটা কি, এই ওমেগাটা হচ্ছে তোমার কৌণিক কম্পাঙ্ক, ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক এবং এই টিটা কি হচ্ছে পর্যায়কাল, অনেক সময় তোমার কিন্তু মান বের করে দিবে, ঠিক আছে পর্যায়কাল, ঠিক আছে। তাহলে আবার এই টি সমান কিন্তু লেখা যায় এটা সমান কিন্তু 1/f, ঠিক আছে, অথবা f এটা সমান কিন্তু 1/t, তাহলে পর্যায়কাল এবং কম্পাঙ্কের সূত্র, তোমাকে সাপোজ একটা প্রশ্ন দিয়ে দিল এরকম যে y ইকুয়াল 10 সাইন 100t মাইনাস 30 ডিগ্রি, এরকম প্রশ্ন দিবে, ঠিক আছে। তো এই প্রশ্ন থেকে তোমাকে বললাম আমি ওমেগা ইকুয়াল টু হোয়াট, ডেল ইকুয়াল টু হোয়াট, টি ইকুয়াল হোয়াট এবং এফ ইকুয়াল টু হোয়াট, যদি বের করতে পারবা না অবশ্যই পারবা, দেখো কম্পেয়ার করলাম, তাহলে এইটা কার সাথে কম্পেয়ার করবো, ওয়াই ইকুয়াল এ সাইন ওমেগা টি মাইনাস ডেল, এটার সাথে কম্পেয়ার করবো, ঠিক আছে। যদি কম্পেয়ার করি তাহলে দেখো কি আসছে, ওমেগার ভ্যালু কত আসছে, ওমেগার ভ্যালু 100 আসছে না, ওমেগা মানে কি, ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টি, ওমেগা মানে হচ্ছে 2 পাই বাই টি ইকুয়াল যদি 100 হয় তাহলে টি এর ভ্যালু আমি পাবো না, টি এর ভ্যালু 100 নিচে চলে আসবে, তাহলে টি এটার সমান কত বলো তো 2 পাই ডিভাইড বাই 100, ক্যালকুলেশন করো, পাই মানে কত 3.1416 বসাই দিবা,
হয়ে যাবে, ঠিক আছে, টি পেয়ে গেলা। এবার তোমাকে যদি বলি এফ বের করতে বলে, এফ এটা সমান কত, এফ বের করতে হলে 1/t না, তাহলে মানে কত হচ্ছে 100/2 পাই, 100/2 পাই। তো এই টাইপের প্রশ্নগুলো তোমার কিন্তু দিবে, এই টাইপের সমীকরণ ভিত্তিক প্রশ্ন তোমাকে দিবে। তো এই কনসেপ্টগুলো একটু ভালো করে দেখবা, বই থেকে আর একটু সূত্রগুলো দেখে নিও, প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যাতে সূত্র দেওয়া আছে, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এছাড়া তোমরা যারা রাবি গুচ্ছ কৃষিতে পরীক্ষা দিবা তার জন্য কিন্তু এক্সাম ব্যাচটা আগামী 16 তারিখ থেকে, এটা কিন্তু 16 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে। এবং আমাদের কিন্তু অফার চলছে যে এই যে 550 টাকা বাদ দিয়ে তোমরা 450 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা প্রথম 100 জন, ঠিক আছে, 100 জন। অলরেডি আমাদের 50 জন হয়ে গেছে, আর 50 জন তুমি পারবা, আর 50 জন 450 টাকায় ভর্তি হতে পারবা। দ্রুত যোগাযোগ করো, এবং এটাতে ভর্তি হলে তোমরা যারা চবিতে পরীক্ষা দিবা, চবির এক্সাম ব্যাচটা কিন্তু এটাতে ফ্রি পেয়ে যাচ্ছ। তো চবির এক্সাম ব্যাচে তোমার এক্সট্রা করে ভর্তি হওয়া লাগবে না, চবির যে ফাইনাল মডেল টেস্টটা সেটা তোমরা এখানে দিতে পারবা। এখানে কি কি পাচ্ছ দেখো, অধ্যায় ভিত্তিক এক্সাম পাবা, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, রাবি এবং গুচ্ছ স্ট্যান্ডার্ড মডেল টেস্ট। এবং এখানে আরেকটা জিনিস আমরা সলভ করবো, সেটা হচ্ছে সলভ, ঠিক আছে। সলভিং এর জন্য ডাউট সলভিং থাকবে, ঠিক আছে, ডাউট সলভিং থাকবে, ডাউট সলভাররা থাকবে। তো তোমাদের যে কোনো সমস্যা পড়াশোনা রিলেটেড তারা কিন্তু সলভ করে দিবে। তোমাদের একটা টিম কিন্তু এখানে থাকবে। এছাড়া তোমরা যারা কৃষি গুচ্ছ পরীক্ষা দিবা তার জন্য কিন্তু কৃষির গণিত যে প্রশ্ন ব্যাংকটা এই সলভ ক্লাস থাকবে, মানে একটা খুবই অল্প টাকাতে তোমরা কিন্তু ওভারঅল একটা মানে একদম গুচ্ছ পর্যন্ত, দেখো লাস্ট পরীক্ষা কিন্তু গুচ্ছ, মে মাসে পরীক্ষা হবে, তো লাস্ট গুচ্ছ পর্যন্ত তোমরা কিন্তু একটা সাপোর্ট পেয়ে যাচ্ছ আমাদের এক্সাম আছে, ঠিক আছে। আর নর্মালি যারা চবিতে পরীক্ষা দিবা, যদি মনে করো না ভাই আমি শুধু চবিতে ভর্তি হবো, তাহলে চবির এক্সাম আছে তোমরা ভর্তি হতে পারবা, তো সেটাতেও ভর্তি হতে পারবা। যারা এটাতে ভর্তি হবা তাদের চবিতে আর ভর্তি হওয়া লাগবে না, এটার মাধ্যমে তুমি সবগুলো কভার হয়ে যাচ্ছে, মানে এখন থেকে শুরু করে যতগুলো এক্সাম আসবে সবগুলো তোমার এই একটা এক্সাম এসে কভার হয়ে যাবে। এবং এই এক্সামগুলো কিন্তু তোমার জন্য লাইফ টাইম অ্যাভেলেবল থাকবে। তো তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ আছো, এইচএসসি 24 ব্যাচ আসো, তো তুমি যদি মনে করো যে আমি সেকেন্ড টাইম দিব ভাই, আমি কোনো এক্সাম এসে ভর্তি হবো না, তো সেকেন্ড টাইমের সময় কিন্তু তোমার এক্সামগুলো অ্যাভেলেবল থাকবে, অর্থাৎ এটা তোমার লাইফ টাইম অ্যাভেলেবল থাকবে। তো তুমি চাইলে কিন্তু পরবর্তী বছরও এক্সামগুলো দিতে পারবা। তো এতগুলো সুযোগ মাত্র কিন্তু 450 টাকা পেয়ে যাচ্ছ, আর 50 জন সুযোগ পাবা। তো এই অফারটা আলটিমেটলি তোমরা লেট করো না, ঠিক আছে, দ্রুত যোগাযোগ করো, দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটাতে যোগাযোগ করবা, অথবা ডেসক্রিপশন চেক করলে সেখানে বিস্তারিত দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, ডিটেলস দেওয়া আছে, ডিটেলসে দেখো, এনরোল প্রসেস দেওয়া আছে, ডেমো এক্সাম দেওয়া আছে, ডেমো এক্সামগুলো দাও, ডেমো সলভ শিট দেওয়া আছে, সেগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই এনরোল করতে পারো, জোর নাই, ঠিক আছে। তো এই ছিল মতো আজকে ক্লাসটা। তো পরবর্তী কোন চ্যাপ্টারের উপরে ক্লাস চাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আমরা পরবর্তীতে সেটার উপরে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।